ইন্দোনেশিয়ার একটি অভিশপ্ত জেল তার ভেতরে থাকা কয়েদিগুলোর সাথে হঠাৎ করেই ঘটতে শুরু করেছে হাড়ে হিম করা ভয়ের সব ঘটনা। একটি বিভৎস শয়তান একে একে কয়েদিগুলোকে নৃশংসভাবে শেষ করতে শুরু করেছে। কেন? মিডিয়া জগতে বা ক্ষমতার অলিন্দে মিথ্যা গল্প সাজিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসানোর নজির নতুন কিছু নয়, কিন্তু সেই সাজানো চক্রান্ত যখন কাউকে টেনে নিয়ে যায় একটি অভিশপ্ত জেলখানার অন্ধকূপে, আর সেখানে যদি সাক্ষাৎ মৃত্যুদূতরৌরি করতে শুরু করে, তবে জীবন বাঁচানোটাই হয়ে ওঠে সবচেয়ে বড় লড়াই। এক্সপ্লেইন হচ্ছে শ্বাসরুদ্ধকর সামাজিক ও রাজনৈতিক হরর থ্রিলার সিনেমা প্রেতালাপ প্রেজেন্স গোস্ট ইন দ্য সেল। তো কি অবস্থা সবার? আমি শুভ্র থাকছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে আঙ্গারু নামের এক জেদি ও প্রবীণ কয়েদি, যে কিনা দীর্ঘদিন ধরে একটা অন্ধকার জেলের চার দেয়ালের মাঝে বন্দী হয়ে দিন কাটাচ্ছে। হিসেব অনুযায়ী আজ থেকে 3 বছর আগেই তার সসম্মানে মুক্তি পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জেলের ভেতরের অন্যায় অবিচার দেখে সে চুপ থাকতে পারে না। ঘন ঘন মারামারি আর ঝামেলায় জড়ানোর অপরাধে প্রশাসন তার সব রিমিশন বা সাজা মৌকুফের সুযোগেই বাতিল করে দেয়। এমনকি আঙ্গারুর নিজের সন্তানরাও তাকে বহুবার হাতে পায়ে ধরে অনুরোধ করেছে যেন সে আর কোনো ঝামেলায় না জড়ায়, কিন্তু আঙ্গারু তো আর অন্যায়ের সামনে মাথা নত করার মানুষই নয়। এই সুবিশাল জেলের ভেতর কয়েদিদের নিজস্ব কিছু আলাদা গ্রুপ বা দল গড়ে উঠেছে। আঙ্গারু যে দলটিতে থাকে সেটি জেলের অন্য সব গ্যাংয়ের চেয়ে একদমই আলাদা, কিছুটা আদর্শবাদী বলা চলে। তার এই দলে রয়েছে ইরফান, যে চমৎকার বুদ্ধিদীপ্ত ও যুক্তিপূর্ণ কথা বলে সবাইকে শান্ত রাখতে পারে। এরপর আছে সিক্স, যে কিছুটা তান্ত্রিক টাইপের মানুষ, দাবি করে তার নাকি তৃতীয় চোখ রয়েছে, যা দিয়ে সে খালি চোখে অদৃশ্য জিনিসও দেখতে পায়। তাদের সাথে আরো আছে ফ্রেডি, পেশায় একজন সৎ ও গুণী প্রফেসর, যাকে আসলে ষড়যন্ত্রের শিকার বানিয়ে এই নরকে পাঠানো হয়েছে। আর সবশেষে রয়েছে ওয়াইল্ডান, যে অত্যন্ত ধার্মিক এবং দিনরাত স্রষ্টার ইবাদতে মশগুল থাকে। এই অদ্ভুত কিন্তু খাঁটি মনের মানুষগুলো সবাই একই সেলে একসঙ্গে বসবাস করে। জেলের যাবতীয় নিয়ম কানুন ও কয়েদিদের দিয়ে কাজ করানোর পুরো দায়িত্বটা পরিচালনা করে সিপির বা জেলের হেড ওয়ার্ডেন জেফরি। কিন্তু জেফরি লোকটা প্রচন্ড অহংকারী, রুক্ষ এবং স্বেচ্ছাচারী। ক্ষমতার দাপটে সে কয়েদিদের উপর নির্মম অত্যাচার চালায়। কেউ তার কথার সামান্য অবাধ্য হলেই নিজের চামড়ার বেলটা খুলে পশুর মতো পেটাতে শুরু করে। কিন্তু আঙ্গারু তো আর সাধারণ কোনো কয়েদি নয়। জেফরির ওই অহংকার ও জুলুম সে একদমই সহ্য করতে পারত না। তাই দেখা যেত সে ইচ্ছে করেই জেফরির মুখোমুখি হতো এবং তার সাথে পাঙ্গা নিতে চেষ্টা করত। আর ঠিক এই জেদের কারণেই তার মুক্তির মেয়াদ কেবল বাড়তেই থেকেছে, কিন্তু সে আর মুক্ত হতে পারেনি। ঠিক এমন একদম বন্ধ করা পরিস্থিতিতে একদিন এই জেলে নতুন কিছু কয়েদির আগমন ঘটে। তাদের মধ্যেই একজন হলো ডিমাস, পেশায় একজন স্পষ্টবাদী এবং সৎ সাংবাদিক, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার উপরে অভিযোগ উঠেছে সে নাকি নিজের বসকে নির্মম ভাবে শেষ করে দিয়েছে এবং তার শরীরটা টুকরো টুকরো করে কেটে ফেলেছে। এই ভয়ঙ্কর রোমহর্ষক খুনের ভুয়া মামলায় তাকে সাজা দিয়ে এই অন্ধকার জেলে পাঠায় আদালত। অথচ সত্যিটা হচ্ছে ডিমাস এই হত্যাকাণ্ডের সাথে দূর দূরান্ত অব্দি যুক্তই ছিল না। তাকে সম্পূর্ণ চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে। ডিমাস সরকারি পৃষ্ঠপোষকতায় চলা অবৈধ কয়লা ও নিকেল খনির ভয়ঙ্কর দুর্নীতি আর জালিয়াতি নিয়ে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট তৈরি করে কালিমন্থন এলাকা থেকে ফিরেছিল। সে সেই পত্রিকার পাতায় একটা বিস্ফোরক প্রতিবেদন জমা দেয়, কিন্তু তার বস অ্যান্ডি সেই রিপোর্টে একদমই সন্তুষ্ট হয়নি। অ্যান্ডি ডিমাসকে ধমকে উঠে স্পষ্টভাবে জানিয়ে দেয় এই রিপোর্টটাকে আরো বেশি আক্রমণাত্মক আর আলোড়ন সৃষ্টিকারী করে পুনরায় লিখতে হবে। অ্যান্ডি লোকটা কাজের ব্যাপারে এতটাই বুধ হয়েছিল যে পরিবারের কোনো তোয়াক্কাই করতো না সে। রাত অনেক গভীর হয়ে গেলেও সে বাড়ি ফিরছিল না। তার স্ত্রী তাকে ফোন করে, আকুল হয়ে বাড়ি ফেরার জন্য অনুরোধ করলেও সে উল্টো স্ত্রীর উপরেই প্রচন্ড রাগ দেখায় এবং চেঁচিয়ে বলে যে তার কাজের গুরুত্ব পরিবারের চেয়ে নাকি অনেক বেশি। ঠিক তখনই ঘটলো সেই অলৌকিক আর ভয়ঙ্কর ঘটনাটি। হঠাৎ করেই যেন বাতাসের মধ্যে এক অশুভ শক্তি
শক্তির আবির্ভাব ঘটল। দেখতে দেখতে ঠিক অ্যান্ডির চেহারার মতোই এক ভয়াল কালো ছায়া ঘরের কোণে ফুটে উঠল। এর পরের দৃশ্যটা ছিল আরো বিভৎস। অন্যান্য কর্মচারীরা কিছু সময় পর রুমে ঢুকে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে অ্যান্ডির খণ্ড বিখণ্ড লাশ ঝুলে রয়েছে। পুলিশ তদন্তে নেমে অন্য কিছু না ভেবে সোজা ডিমাসকে সন্দেহ করে বসে, কারণ ওই রাতে অ্যান্ডির সাথে শেষবার কেবল ডিমাসেরই প্রচন্ড তর্কাতর্কি হয়েছিল। আর এই সামান্য সন্দেহের জের ধরেই নির্দোষ ডিমাসের জীবন একদম তছনছ হয়ে গেল হঠাৎ করে। অভিশপ্ত এই জেলে আসার পর ডিমাসের ভাগ্যে জুটে যায় টোকেক নামের এক কয়েদির সেলমেট হিসেবে থাকার সুযোগ। টোকেক হলো এই জেলের সবচেয়ে কুখ্যাত দাগী ও নরপশু কয়েদি, যাকে জেলের অন্যান্য কয়েদি থেকে শুরু করে গার্ডরা পর্যন্ত জমের মতো ভয় পায়। লোকটা কেবল হিংস্রই নয়, তার মাথার মধ্যে ঘুরঘুর করে এক বিকৃত মানসিকতা। ছেলে হোক কিংবা মেয়ে, কাউকেই সে রেহাই দেয় না। বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি। ডিমাসকে প্রথমবার দেখাতেই টোকেকের কোনো জোর পড়ে তার উপরে, কারণ ডিমাস দেখতেই ছিল একটু শান্ত প্রকৃতির। টোকেক হিংস্র গলায় অন্যান্যদের সামনে ঘোষণা দিয়ে দেয় যে ডিমাস এখন থেকে তার সম্পত্তি। অন্য কেউ যেন তার দিকে চোখ তুলে তাকানোর সাহস না করে। ডিমাসের এই অসহায় অবস্থা দেখে আঙ্গারুর দলের লোকজন বেশ চিন্তিত হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল যে এই নির্দোষ ছেলেটার উপর হয়তো বড় ধরনের কোনো অত্যাচার করতে চলেছে টোকেক। পরদিন সকালে যখন জেলের সব কয়েদিদের একসাথে গোসল করতে পাঠানো হয়, ঠিক তখনই টোকেক শিকারী বাঘের মতো ডিমাসের দিকে এগিয়ে আসে। আচমকা ডিমাসের হাতের সাবানটি নিচে পিছলে পড়ে যায়। আতঙ্কে ও ভয়ে ডিমাস নিচু হয়ে সাবানটি তোলার একদমই সাহস পাচ্ছিল না, কারণ সে জানতো নিচে ঝুঁকলেই টোকেক তার উপর চড়াও হবে। তাই সে পা দিয়ে সাবানটি ঠেলে তোলার চেষ্টা করছিল বারবার, কিন্তু পিছল মেঝেতে সাবানটি বারবার তার পা থেকে পিছলে যাচ্ছিল। ডিমাস যখন ভয়ে ঘামছিল, ঠিক তখনই এক দেবদূতের মতো সেখানে এসে হাজির হয় আঙ্গোরো। আঙ্গোরো নিজের শক্ত হাতে সাবানটি তুলে ডিমাসের দিকে বাড়িয়ে দেয় এবং টোকেককে কড়া হুঁশিয়ারি দিয়ে ডিমাসকে সেখান থেকে বের করে নিয়ে আসে। সেই ঘটনার পর থেকে ডিমাসকে আঙ্গোরো তার নিজের দলেই টেনে নেয়, কারণ তারা সবাই বুঝতে পেরেছিল যে ডিমাস কোনো অপরাধী নয়, সে একটা ভালো আর সৎ ছেলে। কিন্তু অন্যদিকে নিজের কাম বাসনা মেটাতে না পেরে টোকেক রাগে ক্ষোভে ভেতর ভেতর অনেক জ্বলছিল। কিছুক্ষণ পর টোকেক যখন বাথরুমের একটি ক্যাবিনে একা ছিল, হঠাৎ করেই জেলের সেই অন্ধকার কোণে ভেসে ওঠে এক ভৌতিক অবয়ব। সেটা যেন তার মতোই দেখতে, কিন্তু তার মুখটা ছিল অসংখ্য ছোট ছোট গর্তে ভরা এবং দেখতে অসম্ভব ভয়ঙ্কর। কিছু বুঝে ওঠার আগেই সেই অশুভ আত্মাটা টোকেকের উপরেই ঝাঁপিয়ে পড়ে। লোহার ধারালো রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মুহূর্তের মধ্যেই তার দুটো চোখ সেটা উপড়ে ফেলে এবং জ্যান্ত অবস্থাতেই তার শরীরটাকে কেটে দুটুকরো করে দেয়। বাথরুমের বন্ধ দরজার উপাস থেকে টোকেকের সেই বুক ফাটা আত্মচিৎকার শুনে অন্য কয়েদিরা দৌড়ে সেখানে হাজির হয়, কিন্তু দরজা খুলে তারা যা দেখে তাতে সবার বুকের রক্ত হিম হয়ে যায়। টোকেকের ক্ষতবিক্ষত শরীরটাকে একটা শাওয়ারের মতো ঝুলিয়ে রাখা হয়েছে। পুরো বাথরুমে রক্ত ভেসে যাচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জেলের ভেতরের প্রতিটি কয়েদির মন থেকে যেন সব সাহস উড়ে গেল। তারা বুঝতে পারলো এই জেলের ভেতরে কোনো সাধারণ কিলার ঘুরে বেড়াচ্ছে না, বরং কোনো এক অদৃশ্য রক্ত পিপাসু পিশাচ ভর করেছে এই নরকে। তবে ভয় থাকলেও জেলের নিয়ম তো আর থেমে থাকে না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে দুপুরের খাবারের সময় হয়ে আসে। অ্যান্টন নামের এক কয়েদি জেলের রান্নাঘরের খাবার তৈরির কাজে ব্যস্ত ছিল, কিন্তু অ্যান্টনের মন মেজাজ সেখানে একদমই ভালো আমরা দেখতে পারছিলাম না। সে প্রচন্ড রাগে ফুঁসছিল, কারণ একটু আগেই সে খবর পেয়েছে যে বাহিরে তার স্ত্রী নাকি অন্য একটা পুরুষের সাথে পরকিয়া করছে। সে যখন রাগে অন্ধ হয়ে রান্নাঘরের ধারালো ছুরি নিয়ে তছনছ করছিল সবকিছু, ঠিক তখনই জেলের সেই ভৌতিক ছায়াটা অ্যান্টনের রূপ ধারণ করে আর তার সামনে ভয়াল ভাবে হাজির হয়। কিছু বুঝে ওঠার আগেই রান্নাঘরের ভারী যন্ত্রপাতি আর ধারালো অস্ত্র দিয়ে অ্যান্টনকে সেটা নৃশংসভাবে শেষ করে দেয়। কিছুক্ষণ পর কয়েদিরা যখন রান্নাঘরে গিয়ে পৌঁছায়, তারা দেখতে পায় অ্যান্টনের লাশের অবস্থা টোকেকের চেয়েও বিভৎস। তার শরীরকে এমন ভাবে পেঁচিয়ে রাখা হয়েছে যেন ফুটন্ত পানির একটা কেটলি বসানো রয়েছে। পরপর দুটি একই ধরনের নৃশংস আর অলৌকিক খুন দেখে কয়েদিরা মৃত্যুর আতঙ্কে থরথর করে কাঁপতে শুরু করে। তারা যে যার
তার ছেলে গিয়ে আত্মগোপন করে, কারণ কেউ জানে না পরবর্তী টার্গেট কে হতে চলেছে। ঠিক এই চরম সংকটময় মুহূর্তে আঙ্গুরোর গ্রুপে থাকা তান্ত্রিক সিক্সের সেই অতীন্দ্রিয় ক্ষমতা বা ভীষণ কাজ করতে শুরু করে। সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। জেলের প্রতিটি মানুষের শরীরের চারপাশে এক বিশেষ ধরনের লাল আভা জ্বলজ্বল করছে। যখনই কোনো মানুষ রাগ, প্রচন্ড ক্ষোভ এবং হিংসায় অন্ধ হয়ে যায়, তখনই তার চারপাশে সেই আভাটা রক্তবর্ণ লাল রং ধারণ করে। আর যখনই মন শান্ত হয়ে যায়, তখনই সেই লাল আভাটা হাওয়ায় মিলিয়ে যায়। সিক্স তৎক্ষণাৎ পুরো বিষয়টির রহস্য উদ্ঘাটন করে ফেলে। সে বুঝতে পারে যে টোকেক এবং অ্যান্টন যারা বিভৎসভাবে মারা গেল, তারা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রচন্ড রাগে এবং অন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ এই জেলের অদৃশ্য রক্তচোষা শয়তানটি কেবল তাদেরকেই নিজের শিকার বানায় যাদের শরীরের চারপাশে রক্তবর্ণ লাল বা আভা দেখা যায়, অথবা যারা রেগে যায়। নিজের জীবন বাঁচাতে হলে এবং এই পিশাচের হাত থেকে রক্ষা পেতে হলে একটাই পথ খোলা রয়েছে এখন। যে কোনো মূল্যে নিজেদের মনকে শান্ত রাখতে হবে, মনে সর্বদা পজিটিভ এবং ইতিবাচক চিন্তা ধরে রাখতে হবে, শরীরে লাল আভা যেন কোনোভাবেই তৈরি না হয়। এই চরম সত্যিটা জানার পর থেকে জেলের কয়েদিদের জীবন যাত্রাটাই যেন রাতারাতি বদলে গেল। নিজেদের হিংসা ও রাগ দমনে রাখতে তারা নানাবিধ ইতিবাচক কাজে যুক্ত হয়ে পড়ল। কেউ সারাদিন ইবাদত আর বন্দিগি ও নামাজে মগ্ন হয়ে গেল এবং কেউ বা আবার মন শান্ত রাখতে দল বেঁধে নাচ গান করতে শুরু করলো। আঙ্গুরো এবং তার দলের সমস্ত বন্ধুরা নিজেদের আত্মা এবং মনকে খাটিয়ে রাখতে, পজিটিভ শক্তিতে ভরিয়ে তুলতে সোজা চলে গেল নিজেদের জেলের ভেতরে থাকা ছোট্ট মসজিদ অর্থাৎ মুসল্লায়। সেখানে সৃষ্টিকর্তার চরণে নিজেদের সঁপে দিতে। তবে মসজিদের কাতার ততক্ষণে মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। অবস্থা এমন দাঁড়ায় যে নিজেদের শরীরের আভা যাতে ভুল করেও রক্তবর্ণ বা লাল না হয়ে যায় এবং সেই ভয়ঙ্কর শয়তান যাতে তাদের শিকার না করতে পারে, সেই আতঙ্কে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী কয়েদিরা ও মুসলমানের সাথে সেই মসজিদে গিয়ে সারিবদ্ধভাবে প্রার্থনা ও ধ্যানে বসে যায়। তবে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় আঙ্গুরো এবং তার সঙ্গীরা সেখানে জায়গা না পেয়ে চলে যায় নোবেলহাম নামের এক বিশেষ কয়েদির ডান্স ক্লাসে। নোবেলহাম ছিল এক অদ্ভুত চরিত্রের মানুষ। আঙ্গুরো ও অন্য কয়েদিরা সেখানে নিজেদের মন শান্ত রাখতে নাচ শেখার আপ্রাণ চেষ্টা করতে শুরু করে। যদিও আঙ্গুরোদের বিশাল ও শক্ত শরীরগুলো নোবেলহামের মতো অতটা নমনীয় ছিল না, তবু নিজেদের শরীরের পজিটিভ অরা বজায় রাখতে তারা হাঁসঝাড়ুর মতো নাচতে থাকে। কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও অন্য কয়েদিরা ঠিকঠাক পা মেলাতেই পারছিল না নোবেলহামের সাথে। উল্টো বিষয়টি নিয়ে হাসাহাসি শুরু হয়ে যায়। এসব দেখে নোবেলহাম প্রচন্ড বিরক্ত আর ক্ষিপ্ত হয়ে ওঠে। একে তো তার মনে ছিল কষ্ট, কারণ জেলের ভেতরের তার প্রিয় ড্যান্স একাডেমিটি যেটা সে তৈরি করেছিল সেটা ভেঙে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আইন কর্মকর্তারা। তার উপর কয়েদিদের এই অসংলগ্ন আচরণ তাকে রাগে অন্ধ করে দেয়। সে চিৎকার করে এবং সবাইকে তার ডান্স ক্লাস থেকে একদমই বের করে দেয়। কিন্তু এই তীব্র ক্ষোভ আর রাগের কারণে নোবেলহামের শরীরের চারপাশের আভাটি রক্তবর্ণ হয়ে গিয়েছিল। বন্ধুরা, সে রেগে গিয়েছিল। ফলাফল যা হওয়ার তাই হয়। জেলের সেই অদৃশ্য পিশাচ মুহূর্তের মধ্যেই নোবেলহামকে একা পেয়ে সেই ভয়াল রূপে তার সামনে আবির্ভূত হয়। অভিশপ্ত শক্তিটি নোবেলহামকে শূন্যে তুলে আছড়ে ফেলে শক্ত দেয়ালে। তারপর কোনো দয়া মায়া না দেখিয়ে তার পুরো দুইটা হাত পিঠের পেছনে নিয়ে মোচকে ভেঙে ছাতু করে দেয়। অঘটনটি ঘটার কিছু পর কয়েদিরা যখন ব্যাকুল হয়ে ডান্স ক্লাসে ফিরে আসে, তারা দেখতে পায় নোবেলহামের ক্ষতবিক্ষত লাশটি একটা বিশাল কাকড়া বিচ্ছুর প্রতিমূর্তির মতো সাজিয়ে রাখা হয়েছে। এই বিভৎস দৃশ্যের পর জেলের পরিবেশটা আরো থমথমে আর বিষাক্ত হয়ে উঠল। কয়েদিরা যার যার সেলে ঢুকে নিজেরাই লোহার দরজায় কড়া খিলেটে দিল। নিজেদের ভেতরের লাল আভা দূর করতে তারা আতঙ্কে পজিটিভ কাজ করতে শুরু করলো। কিন্তু এর মাঝেই তাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো। হঠাৎ করে এই জেলে সব রক্তগঙ্গা বইছে কেন? আগে তো এমন ছিল না। হিসাব মেলাতে গিয়ে তারা আবিষ্কার করলো যে এই সমস্ত অলৌকিক আর অভিশপ্ত বিভৎসতা শুরু হয়েছে ঠিক যেদিন থেকে ডিমাস নামের সেই নতুন সাংবাদিক ছেলেটা এই জেলে পা রেখেছে সেখান থেকেই। কারণ ডিমাস আসার আগে তো এই জেলে কোনো অশুভ শক্তির অস্তিত্বই ছিল না। অন্ধবিশ্বাস ও আতঙ্কে অন্ধ হয়ে কয়েদিরা সোজা ডিমাসকে সব মৃত্যুর মূল হোতা বা কাতিলে রূপায়িত করে। তার উপরে চড়াও হয়। জেলের ভেতরে কয়েদিদের এই তুমুল হট্টগোল এবং তাণ্ডব দেখে জেলের বড় কর্মকর্তা অর্থাৎ হেড চিফ বাম্বাং
বাম্বাংকে নিজে নেমে আসতে হয় পরিস্থিতি সামাল দিতে। দেখা যায় সে কোনো মতে পরিস্থিতি শান্ত করে সোজা চলে যায় প্রকাশ কিতাবমি নামের এক হাই প্রোফাইল কয়েদির সেলে। প্রকাশ হলো দেশের এক অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এবং প্রভাবশালী সরকারি কর্মকর্তা, যে কিনা কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় এই জেলে বন্দী রয়েছে। কিন্তু সাধারণ কয়েদিদের মতো সে অন্ধকার নোংরা সেলে থাকে না। তাকে দেওয়া হয়েছে এক আলিশান ভিআইপি রুম, যার ভেতরে রয়েছে এসি, বিশাল এলইডি টিভি, আরামদায়ক সোফা সেট, ফোমের নরম বিছানা, 5 তারা হোটেলের খাবার এবং রাজকীয় বাথরুম। আসলে ক্ষমতার দাপট আর টাকার গরম থাকলে যে জেলের অন্ধকারও বিলাসবহুল প্রাসাদের রূপ নেয়, প্রকাশ তা হারে হারে প্রমাণ করে দিচ্ছিল। এখানে জানা যায় বাম্বাং প্রকাশের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের ঘুষ পেত, তাই সে এই দুর্নীতিবাজ কর্মকর্তার হুকুমের গোলাম হয়েছিল। বাম্বাং এসে জেফরিকে অর্থাৎ সিপিরকে কড়া ভাষায় ধমকে ওঠে। সে জানিয়ে দেয় জেলের ভেতরে যাই ঘটুক না কেন, কয়েদিদের যেন যে কোনো মূল্যে শান্ত রাখা হয়, কারণ এই হইচই আর গোলমালের কারণে ভিআইপি কয়েদি প্রকাশের আরামের বড় ব্যাঘাত ঘটছে। জেলের ভেতরের পরিস্থিতি ততক্ষণে আসলে আগ্নেয়গিরির মতো ফুটছিল। কয়েদিরা আসলে পুরো নিশ্চিত হয়ে গিয়েছিল যে ডিমাসই হলো এই অভিশাপের মূল উৎস, তাই নিজেদের জীবন বাঁচাতে হলে ডিমাসকে শেষ করতেই হবে, তবেই সেই রক্তপিপাসু শয়তান জখম হয়ে উধাও হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, ডিমাস তো একা ছিল না, তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আঙ্গুরো আর তার পুরো গ্রুপ। ডিমাসকে বাঁচাতে গিয়ে আঙ্গুরোর সাথে বিমো নামের এক প্রভাবশালী সিনিয়র কয়েদির রক্তক্ষয়ী মারামারি বেঁধে যায়। ডিমাসকে কেড়ে নিতে তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লড়াইয়ের মাঝখানে বিমো যখন রাগে একদমই অন্ধ হয়ে যাচ্ছিল, তখন তারই একজন ডান হাত অন্য কয়েদি ভুকি চিৎকার করে তাকে মনে করিয়ে দিচ্ছিল যে ভাই, নিজেকে সামলান, আপনার আশেপাশে কিন্তু একদমই লাল হয়ে যাচ্ছে। আর তখনই দেখা গেল এক অদ্ভুত কাণ্ড। মারামারির এই তীব্র উত্তেজনার মাঝখানেই বিমো অথবা আঙ্গারো দুজনেই হঠাৎ করে ব্রেক নিতে অথবা পজ নিতে শুরু করে। তারা দুজনেই রক্ত গঙ্গা থামিয়ে এক এক সময় হাত জোর করে দোয়া প্রার্থনা করা শুরু করে অথবা নাচ করতে শুরু করে নিজেদের রাগকে কন্ট্রোল করার জন্য, যেন শরীরের সেই বিপজ্জনক রক্তবর্ণ লাল আভা তৈরি না হয়। আর সেই আভাটা মিলিয়ে গেলেই তারা আবার আগের মতোই হুঙ্কার দিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দেখা যায় এই অদ্ভুত লড়াই বেশি সময় চলে না। হেডওয়ার্ডের জেফরি সেখানে এসে উপস্থিত হয়ে গর্জে ওঠে। নিজের বস বাম্বাং এর কাছে ধমক খেয়ে জেফরি এমনিতেই রাগে ফুঁসছিল। সে লড়াইরত কয়েদিদের উপর চরম ক্ষোভ উগরে দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করে। কিন্তু জেফরি হয়তো ভুলে গিয়েছিল এই জেলের দেয়ালে দেয়ালে মৃত্যু উৎপেতে আছে। জেফরির এই রাগের কারণে তার শরীর থেকে বের হওয়া তীব্র লাল আভাটি নজর এড়িয়ে যেতে পারেনি সেই অশুভ শয়তানের। চোখের পলকেই বিশাল এক অদৃশ্য শক্তি জেফরিকে টেনে শূন্যে তুলে ফেলে। কয়েদিদের চোখের সামনেই পশুর মতো নির্যাতন করে মুহূর্তের মধ্যেই জেফরির জীবন প্রদীপ একদমই নিভিয়ে দেয়। কিছুক্ষণ পর সবাই স্তব্ধ হয়ে দেখতে পায় জেফরির নিষ্প্রাপ দেহটি সিলিং থেকে নিচে ঝুলছে। নিজের চোখে জেফরির এই ভয়াল পরিণতি দেখে সব কয়েদির মুখের ভাষা একদমই হারিয়ে যায়। তারা গভীর ভয়ে চলে যায়। ঠিক এই চরম মুহূর্তে ডিমাস শেষমেশ সবার সামনে আসল সত্যিটা উন্মোচন করে। যেমনটা আগে জানা গিয়েছিল, কিছুদিন আগে ডিমাস কালিমন্থন এলাকার নহয়া ঘন জঙ্গলে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করতে গিয়েছিল। সেখানে সে নিজের চোখে দেখেছিল কিভাবে লোভী ব্যবসায়ীরা নিকেল খনির লোভ দেখিয়ে সবুজ জঙ্গলকে পশুর মতো কেটে উজাড় করে দিচ্ছে। আর এই সম্পূর্ণ অবৈধ ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের নেপথ্যে কলকাঠি নাড়ছিল সরকারি কর্মকর্তা ওই লোভী প্রকাশ। প্রকাশ কেবল দেশের টাকায় মারেনি, বরং প্রকৃতির বুক চিরে জঙ্গলকেও সে ধ্বংস করছিল। আসলে কালিমন্থন জঙ্গলের এক প্রাচীন রক্ষক বা অশুভ শয়তান নিজের বাসস্থান ধ্বংস হওয়ার কারণে প্রচন্ড ক্ষুব্ধ আর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল। অন্যদিকে ডিমাসের মন পরিষ্কার আর নিষ্পাপ হওয়ার কারণে তার শরীরের আভা বা আশেপাশের অরাটা ছিল সোনালী রঙের। তাই সেই ভৌতিক শয়তানটি ডিমাসের সোনালী আভায় আকৃষ্ট হয়ে তার শরীরে ভর করে জাকার্তায় চলে এসেছে। তবে এই শয়তানের প্রধান লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে সেই পাপী আর লোভী প্রকাশকে খুঁজে বের
করা যে তার পবিত্র জঙ্গল ধ্বংস করেছে। কিন্তু অভিশাপের নিয়ম অনুযায়ী ডিমাসের আশেপাশে যে মানুষই আসবে এবং তার মনে যদি বিন্দুমাত্র রাগ বা হিংসা থাকে, তবে তার শরীরের লাল আভা দেখা মাত্রই শয়তান তাকে নির্মমভাবে শেষ করবে। আর ঠিক এই কারণেই সিনেমার শুরুতে ডিমাসের বস অ্যান্ডি শেষ হয়ে গিয়েছিল। অভিশাপটা আসলে সেখান থেকেই শুরু, কারণ সে প্রচন্ড রাগে সেখানে ডিমাসের উপর সে রেগে গিয়েছিল আর শয়তান এটি করেছে তার সাথে। তবে ডিমাস এই জেলে আসার কারণে একটা অদ্ভুত আর অলৌকিক সুযোগ তৈরি হয়ে যায়। যে শয়তানটি প্রকাশকে হন্য হয়ে খুঁজছিল, সেই ভণ্ড কর্মকর্তা প্রকাশও ভাগ্যক্রমে ঠিক একই জেলের ভিআইপি সেলে বন্দী রয়েছে। যদি কোনোভাবে সেই পাপী প্রকাশকে ওই শয়তানের মুখোমুখি করে দেওয়া যায় এবং শয়তান যদি প্রকাশকে শেষ করে দিতে পারে, তবেই হয়তো তার প্রতিশোধের আগুন নিভে যাবে। আর তাহলেই এই নিরাপদ কয়েদিদের মেরে ফেলা বন্ধ করে শয়তানটি চিরতরে ফেরত চলে যাবে তার কালিমন্থনের গভীর জঙ্গলে। ঠিক সেই মুহূর্তেই সব কয়েদিদের মনের অন্ধকার কেটে যায়। তারা বুঝতে পারে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি আর মারামারি করে কোনো লাভ নেই, বরং এখন তাদের একজোট হতে হবে। কারণ এই নরক থেকে জ্যান্ত বাঁচতে হলে সবাইকে একসাথে লড়তে হবে। আর এই মৃত্যু তাণ্ডব চিরতরে থামাতে হলে একটাই পথ, সেই বিলাসবহুল ভিআইপি সেলে বসে থাকা পাপী আর লোভী প্রকাশকে শাস্তি দিতে কালিমন্থনের ওই রক্তপিপাসু শয়তানকে সাহায্য করা। ইতিমধ্যে সিপির জেফরির মর্মান্তিক মৃত্যুর পর তার ডান হাত ডোনাল্ডকে জেলের দায়িত্ব দেওয়া হয়। এখন জানিয়ে দেওয়া যাক যে ডোনাল্ড কিন্তু জেফরির মতো পাষাণ বা অহংকারী ছিল না। সে ছিল একজন সৎ, দয়ালু আর ন্যায়পরায়ণ মানুষ। কয়েদিদের উপরে হওয়া অন্যায় আসলে সে সহ্য করতে পারেনি, তাই সে ভেতরে ভেতরে কয়েদিদের সাহায্য করে যাতে তারা জেলের সেই সুরক্ষিত ভিআইপি চত্বরে পৌঁছাতে পারে। ডোনাল্ডের সাহায্যে আঙ্গোরো, ডিমাস ও তাদের সঙ্গীরা সব বাধা পেরিয়ে শেষমেশ ভিআইপি জোনে পৌঁছে যায়। ডিমাস সোজা চলে যায় মিস্টার প্রকাশের ঘরের একদম কাছাকাছি। ডিমাস প্রকাশের কাছে যাওয়া মানেই কালিমন্থনের সেই অশুভ শয়তানটিও এখন প্রকাশের দরজার বাইরে অবস্থান করছে। কিন্তু মূল সমস্যা হলো শয়তানটি প্রকাশের উপর সরাসরি আক্রমণ চালাতে পারবে না যতক্ষণ না প্রকাশের মনের ভেতর তীব্র রাগ তৈরি হচ্ছে। আসলে এই শয়তানটার বিশেষত্বই হচ্ছে রাগ। সে রাগের ভেতর দিয়ে মানুষকে ধ্বংস করে। তাই যে কোনো মূল্যে প্রকাশকে প্রচন্ড রাগিয়ে তুলতে হবে এখন। কিন্তু সরাসরি তো তার রুমে ঢোকা সম্ভব নয়, তাই তারা একটা চতুর বুদ্ধি বের করলো। সরাসরি সামনে না গিয়ে টেলিফোনের মাধ্যমে এখন প্রকাশকে মানসিকভাবে আক্রমণ করার চেষ্টা করতে হবে। সৌভাগ্যবশত আঙ্গুরদের দলের ছেলে ইরফান, সে ছিল কথায় অত্যন্ত পটু এবং যে কোনো মানুষের গলার আওয়াজ হুবহু নকল করায় পারদর্শী। ইরফান প্রকাশের ঘরে ফোন করে, তাকে কড়া ভাষায় উস্কানি দিতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেখানে ধেয়ে আসে কয়েদিদের অন্য একটা সশস্ত্র গ্যাং। এরা মূলত ভিআইপি কয়েদি প্রকাশের নিরাপত্তা দেওয়ার জন্য তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা খেত। ব্যাস, রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে গেল দুপক্ষের মধ্যে। একপাশে যখন তুলকালাম মারামারি চলছে, তখন ইরফান, সিক্স আর ডিমাস একটা সুরক্ষিত জায়গায় গা ঢাকা দেয়, যেখানে ইরফান পুরো মন দিয়ে ফোনে কথা বলে যাচ্ছিল প্রকাশের সাথে। সিক্স সেখানে চোখ বড় বড় করে সবার শরীরের আভাটা পর্যবেক্ষণ করছিল, যেন আগে থেকে সংকেত দিতে পারে। ইরফান সেখানে বারবার গলা বদলে বদলে এমন সব মানুষের ভয়েসে কথা বলে যাচ্ছিল প্রকাশের সাথে, যাদেরকে প্রকাশ চরমভাবে ঘৃণা করে। কিন্তু ভণ্ড প্রকাশ ছিল প্রচন্ড ধূর্ত আর শক্ত মনের মানুষ। এসব তুচ্ছ কথায় তার কোনো হেলদোলই হচ্ছিল না। সে বারবারই বিরক্ত হয়ে ফোন কেটে দিচ্ছিল। এদিকে তো সিক্স অনবরত নিজেদের বন্ধুদের সতর্ক করে চিৎকার করছিল যে তোমাদের ওই লাল আভাটা হয়ে যাচ্ছে, পজ নাও, নিজেকে সামলাও। মারামারির তীব্র উত্তেজনার মাঝে ওয়াঙ্গোরো আর তার সঙ্গীরা যুদ্ধ থামিয়ে কয়েক সেকেন্ডের জন্য নেচে চলেছিল নিজেদের মাইন্ড ফ্রেশ রাখার জন্য, অথবা হাত জোর করে দোয়াও করছিল। কিন্তু দেখা যায় সেই গ্যাংয়ের ভুকি নামের কয়েদিটি মারামারির নেশায় এতটাই মত্ত হয়ে যায় যে সে সিক্সের সতর্কবার্তা কানেই নেয়নি। রাগে অন্ধ হয়ে যাওয়ার কারণে তার শরীরের আভাটা টকটকে লাল হয়ে যায়, যেটা দেখতে পাচ্ছিল সিক্স। আর অমনি দেখা যায় অশুভ শয়তানটি খেপা পশুর মতো ভুকির উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে শূন্যে তুলে সজোরে আছড়ে ফেলে শক্ত দেয়ালের উপরে। প্রচন্ড ইম্প্যাক্টে দেয়ালের সাথে ধাক্কা লেগে ভুকির দেহটা মুহূর্তের মধ্যেই বোমার মতো ব্লাস্ট হয়। এই বিভৎস দৃশ্য দেখেও ইরফান দমে যায়নি। সে ইন্টারনেটে আর মিডিয়ায় প্রকাশের একদম তরুণ বয়সের পুরনো নথিপত্র ঘেটে ফেলে। সে জানতে পারে যৌবনকালে প্রকাশ একজন অত্যন্ত আদর্শবাদী আর নীতিবান মানুষ ছিল।
দেশের সেবা করা আর নিজের মায়ের নাম উজ্জ্বল করাই ছিল তার জীবনের একমাত্র স্বপ্ন। বিষয়টি জানার পর ইরফান আবার প্রকাশের সেলফোনে ফোন করে। এবার সে নিজের কণ্ঠ পুরোপুরি বদলে ফেলে। প্রকাশের তরুণ বয়সের সেই নিখুঁত গলায় কথা বলতে শুরু করে ইরফান প্রকাশের অতীত স্মৃতি আর মানসিক দুর্বল জায়গায় আঘাত এনে তীব্র সাইকোলজিক্যাল প্রেসার সৃষ্টি করে। ইরফান আবেগ ঘন কণ্ঠে গম্ভীর গলায় বলতে থাকে, আজকের এই চোর, লোভী আর ভণ্ড প্রকাশকে দেখলে সেই তরুণ প্রকাশ ঘৃণায় থুতু ফেলত। কর্মকর্তা হওয়ার আসল উদ্দেশ্য ছিল দেশের সেবা করা, নিজের মায়ের মুখ উজ্জ্বল করা। আর আজ তুই একটা লোভী পশুতে পরিণত হয়েছিস, যে নিজের নোংরা কাম বাসনা আর টাকার লোভে নিজের মাতৃভূমিকে বেচে দিয়েছিস। কথাগুলো তীর হয়ে সোজা বিধে প্রকাশের বুকে। নিজের অতীতের আয়নায় নিজের এই কুৎসিত চেহারা দেখে প্রকাশ রাগে, ক্ষোভে, লজ্জায় লাল হয়ে ওঠে। তার ভেতরটা তীব্র ক্ষোভে ফেটে পড়ে। তার নিজের উপরে অনেক রাগ হচ্ছিল, আর তখনই কিন্তু তার অজান্তে তার আশেপাশের আভাটি লাল রং ধারণ করে। আর ঠিক তখনই কালীমন্থনের সেই ভয়াল শয়তান দরজার ফাঁক গলে প্রকাশের উপর ঝাঁপিয়ে পড়ে। এক নিমিষে শেষ হয়ে যায় জঘন্য আর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রকাশের জীবন। ঘটনার শেষে সবাই গিয়ে দেখতে যায় প্রকাশের নিথর দেহটিকে। এমন ভাবে সাজিয়ে রাখা হয়েছে সেটা, যা দেখতে ঠিক ইনসাসের দেবী বা লেডি জাস্টিসের প্রতীকের মতো। প্রকাশের মৃত্যুর পর জেলের ভেতরের সেই রক্তগঙ্গা থেমে পড়ল। আর কোনো অলৌকিক মৃত্যু হতে দেখা গেল না। কালীমন্থনের সেই প্রাচীন শয়তান নিজের পরম শত্রুকে ধ্বংস করে প্রতিশোধের আগুন নিভিয়ে শান্ত হয়ে যায়। এই ঘটনার কিছু মাস পর ডিমাসের উপর থেকে বসের মেরে ফেলার ভুয়া মামলাটি প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেয় এবং সততার সাথে জেল থেকে মুক্তির নির্দেশ দেয়। দেখা যাচ্ছিল ডিমাস পরম শ্রদ্ধায় আঙ্গরু আর তার বন্ধুদের জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়, কারণ তাদের অসীম সাহস আর সাপোর্ট ছাড়া ডিমাস হয়তো জ্যান্ত এই জেল থেকে বের হতেই পারত না। জেল থেকে বের হয়ে ডিমাস সিদ্ধান্ত নেয় সে সোজা চলে যাবে কালীমন্থনের সেই গভীর নহয়া জঙ্গলে, কারণ যে শয়তানটি তাকে রক্ষা করেছিল এবং এতগুলো অন্যায়কারীর বিচার করেছিল তাকে সম্মানের সাথে তার নিজের ঘরে ফিরিয়ে দিয়ে আসাই এখন ডিমাসের একমাত্র উদ্দেশ্য। আর এখানেই সিনেমাটির মূল আখ্যানের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অন্যরকম ইন্দোনেশিয়ান হরর থ্রিলার মুভির গল্পটি, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।